আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমেল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত, ৬ জেলায় ১০ জনের মৃত্যু, দুর্যোগ কবলিত ১৯ উপজেলার পরিষদ নির্বাচন স্থগিত। জলোচ্ছ্বাস ও জোয়ারে উপকূলীয় জেলাগুলোতে বেড়িবাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, বিদ্যুৎ বিচ্ছিন্ন, প্রবল বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী। স্মার্ট বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, ইউএস বিজনেস কাউন্সিলের সাথে বৈঠক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রবল ঘূর্ণিঝড় রিমল আঘাত হানার কারণে ১৯ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে ১৮টি উপজেলা উপকূলীয় এবং একটি পার্বত্য চট্টগ্রামের। দুপুরে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। আগামী ২৯ মে তৃতীয় ধাপে এসব উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষত ভেসে উঠেছে উপকূল জুড়ে। মংলা উপকূলে আঘাত হানার পর খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বাগেরহাট এলাকায় রাতভর তাণ্ডব চালায় রিমাল। জলোচ্ছ্বাস ও জোয়ারে এসব এলাকার বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার চিংড়ির ঘের। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় এলাকার বহু মানুষ। রিমালের তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি। আংশিক বিধ্বস্ত হয়েছে ১,১৫,০০০ ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯ জেলার ১০৭ উপজেলা, ৯১৪ ইউনিয়ন ও পৌরসভার ৩৭,৫৮,০৯৬ জন মানুষ। এখন পর্যন্ত ঘর ও গাছ চাপায় বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা ও ভোলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। ভোলার দৌলতখানে ঘরের নিচে চাপা পড়ে মাইশা নামে এক শিশু, লালমোহনে এক নারী এবং বোরহান উদ্দিনে গাছের ডাল ভেঙে মারা গেছেন একজন। বাগেরহাটের মংলা, রামপাল, মোরেলগঞ্জ ও শরণখোলা সহ বিভিন্ন উপজেলার বহু গ্রাম জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার বাড়িঘর। ভেসে গেছে চিংড়ির ঘের। বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার অনেক এলাকা। বরিশালে ঝড়ের কারণে ভবনের ছাদ ধসে পড়ে নিহত হয়েছেন ২ জন। ৭ শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালের বানারীপাড়া সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বরিশাল, ঢাকা সহ বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম নগরীর বাইজিদ থানায় নির্মাণাধীন এক ভবনের দেয়াল ধসে একজন মারা গেছেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ১৭ ঘন্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে শাহ আমানত বিমানবন্দরে। এছাড়া চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও শুরু হয়েছে। বরগুনায় ভোররাতে ঝড়ের তীব্রতা কম থাকলেও সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বইছে। এলাকার বেশ কিছু গাছপালা ভেঙে গেছে। জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রিমালের প্রভাবে পার্বত্য জেলা বান্দরবান ও আশেপাশের এলাকায় ভারী বর্ষণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি বলেন, দুর্গত মানুষকে চিকিৎসা দিতে ১,৪০০ মেডিকেল টিম কাজ করছে। এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে ৬,৮৫,০০,০০০ টাকা। এটা একটা ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই পরিমাণটা অনেক বেশি। অনেক এলাকায় এখনো পানি আবদ্ধ আছে। অনেক ঘের, বিশেষ করে মাছের ঘের এখানে নষ্ট হয়েছে, গাছপালা নষ্ট হয়েছে। এগুলি তো আমরা পর্যায়ক্রমে ডিফর্মের মাধ্যমে বিস্তারিতভাবে আপনারা হয়তো জানতে পারবেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার কারণে ১৯টি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে ১৮টি উপজেলা উপকূলীয় এবং একটি পার্বত্য চট্টগ্রামের। দুপুরে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। আগামী ২৯ মে তৃতীয় ধাপে এসব উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া,
বরিশাল বিভাগের বরিশাল জেলার গৌরনদী আগলঝরা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর মির্জাগঞ্জ দুমকি, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমউদ্দিন লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর কাঠালিয়া, বরগুনা জেলার বামনা পাথরঘাটা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি, দমকা হাওয়া বইছে। ঝড়ের প্রভাবে মঙ্গলবার ও সারা দেশে বৃষ্টি হতে পারে। এদিকে প্রবল বর্ষণে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকা। জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী। আরো জানাচ্ছেন আপেল মাহমুদ। উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল রাতভর তাণ্ডব চালিয়ে রূপ নিয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে রাজধানী সহ দেশের অন্যান্য স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। থেমে থেমে এই বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে নামিয়ে ফেলা হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে, কালকে আর একটু কমে আসবে। পরশু দিন থেকে হয়তো দেখবেন যে রৌদ্র উঠে গেছে। কালকেও কোনো কোনো জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি ফেয়ার হয়ে যাচ্ছে। রিমালের প্রভাবে বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকা মহানগরীর অনেক এলাকা। যানবাহন না পাওয়ায় কর্মস্থলমুখী মানুষকে পোহাতে হয় দুর্ভোগ। এর মধ্যে যারা যানবাহন পেয়েছেন পানির নিচে চাকা তলিয়ে যাওয়ায় তারাও পড়েন বিড়ম্বনায়। লোকজন নাই, রাস্তাঘাটে যাত্রী নাই, কোনো ভাড়া কাটতে পারতেছি না। বৃষ্টিতে রাস্তা ডুবে যায়, তাতে আমরা স্কুলে যেতে পারি না, তারপর কোথাও যেতে পারি না। বৃষ্টিটা হইলে মানে মাজা এক আডু ইয়ার মধ্যে নই হয়ে যায় পানি। এখন যাতায়াতের অসুবিধা হইতে আছে। আমি রিক্সা নিয়ে পড়ে গেছি, রিক্সাওয়ালার একটা ক্ষতি হয়েছে না, আমার তো অবস্থা খারাপ। দেশের অবস্থায় সরকার যদি দায়িত্ব যারা আছে তারা যদি দায়িত্ব না করে তাহলে সাধারণ মানুষের একটা ক্ষতি না। এদিকে 28 মে দুপুর পর্যন্ত নৌ পরিবহন চলাচলে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পরে এখনো বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে বাগেরহাটে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল হক বাবু। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু গতকাল থেকেই বাগেরহাটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই সাথে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। কিন্তু গতকাল রাতে যে জলোচ্ছ্বাস হয়েছিল বাগেরহাটে, আজকেও ঠিক সেরকম একটি জলোচ্ছ্বাসে কিন্তু বাগেরহাটের শহরের যে প্রাণকেন্দ্র শহর, অধিকাংশ রাস্তাঘাট কিন্তু প্রায় 1 ফুট পানির নিচে ডুবেছিল। আর যেটি বিকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত সে পানির নিচে রয়েছে রাস্তা। তবে ভাটাতে হয়তো সামান্য একটু কমতে পারে। গতদিন থেকে কিন্তু ভাটার প্রভাব তেমনটি পড়ে নাই। প্রচণ্ড পরিমাণে জোয়ার ছিল, সেই জোয়ারের প্রভাবে কিন্তু ভেড়িবাঁধ ভেঙেছে। পানি উন্নয়ন বোর্ডের অধিকাংশ ভেড়িবাঁধ কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল। সেই সাথে জানিয়ে রাখি যে সুন্দরবন প্লাবিত হয়েছিল প্রায় 5 থেকে 6 ফুট পানির নিচে। কিন্তু কেমন আছে সুন্দরবন, এটি এখন ভাববার বিষয়। এই প্রতিকূল আবহাওয়ায় কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছেন না যে কেমন আছে সুন্দরবন অথবা সুন্দরবনের সেই প্রাণীকুল। তো পাশাপাশি জানিয়ে রাখছি যে বাগেরহাটের মোড়লগঞ্জ এবং মোংলাতে দুটি ফেরি রয়েছে, সেই ফেরিঘাটের যে অ্যাপ্রোচের যে রাস্তা, সেই রাস্তা দুটিও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা দুজনই ব্যাপক ক্ষয়ক্ষতির যে বর্ণনা দিয়েছেন। সেই সাথে তলিয়ে গেছে মৎস্যঘের, প্রায় 10,000 বসতবাড়ি কিন্তু ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে এবং 35,000 আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। তো এই ছিল বাগেরহাটের ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সর্বশেষ। উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন বলে জানান তিনি। গণভবনে ইউএস বিজনেস কাউন্সিলের এক সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের 17 কোটি মানুষের বাজার এবং এর ভৌগোলিক অবস্থান এটিকে 3 বিলিয়ন মানুষের বাজারের কেন্দ্রস্থলে পরিণত করেছে। এ সময় দেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, ঔষধ, অটোমোবাইলস, হালকা ও ভারী যন্ত্রপাতি, রাসায়নিক সার, তথ্য প্রযুক্তি সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠকে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করেন সরকার প্রধান। তিনি আশা করেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল বন্ধু প্রতিম দুদেশের মধ্যে
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবস ও ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেসাব। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। I may remind you that Bangladesh has the most liberal investment policy status in the region. Also be assured that we are giving top priority to improving our investment environment. Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. I urge all U.S. business leaders to explore business opportunity and invest in Bangladesh. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. দেশের আইটি ও ডিজিটাল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সংগঠন ইউএস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। রাজধানীর আগারগাঁও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠকে এ আগ্রহের কথা জানান তারা। এ সময় সালমান এফ রহমান জানান, অর্থনৈতিক সংস্কারে সরকার বিভিন্ন উদ্যোগ নেয়া ডিসেম্বরের মধ্যে দেশে আর্থিক সংকট কেটে যাবে। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। 2030 সালের মধ্যে জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে। ক্রমবর্ধমান এই বাজারে তাই সবারই বিনিয়োগের আগ্রহ রয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের আইসিটি, বেসামরিক বিমান চলাচল, কৃষি, ব্যাংকিং, পরিবহন ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। এ বিষয়ে কথা বলতে রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে আসেন আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন তারা। পরে ব্রিফিংয়ে সালমান এফ রহমান জানান, বিনিয়োগ নিশ্চিতে কর ব্যবস্থাপনা স্থিতিশীল রাখার পরামর্শ দিয়েছেন প্রতিনিধি দলটির সদস্যরা। তাদের কথা হলো আমাদের অনেক টাকা আমরা বিনিয়োগ করতে চাই, কিন্তু যেই এখানে বিনিয়োগ করবে সে চায় যে আপনার নিশ্চয়তাটা চায় যে আগামী 5 বছর 10 বছর ট্যাক্স রেটটা বা ট্যাক্সের যে পরিবেশটা সেটা যেন স্টেবল থাকে। পুঁজিবাজার সংস্কার, রপ্তানি লক্ষ্যমাত্রা বৃদ্ধি এবং ডলারের দাম বাজার ব্যবস্থাপনায় ছেড়ে দেয় ডিসেম্বরের মধ্যেই অর্থনৈতিক সংকট কাটবে বলে আশা তাঁর। 117 করার পর থেকে তো আমরা দেখতেছি ডলারের যে সংকট ছিল সেটা অনেকটা সলভ হয়েছে। এখন যেটা সমস্যাটা আছে ইন্টারেস্ট রেট বাড়তেছে, এটা আমরা বাড়াইতেছি আপনার ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। ব্যাংকিং খাতে কিন্তু আমাদের অনেক সংস্কার করা হচ্ছে। 2026 সালের মধ্যে উন্নয়নশীল দেশের যে স্বপ্ন বাংলাদেশ দেখছে তাতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কোনো বাধা তৈরি করতে পারবে না বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিএনপি দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘূর্ণিঝড় পরবর্তী বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সমসাময়িক বিষয়কে নিয়ে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আরো জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের স্বজনদের উদ্দেশ্যে সমবেদনা জানান ওবায়দুল কাদের। শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দুর্যোগ প্রশমনে বর্তমান সরকারের পূর্ব প্রস্তুতি ভালো থাকায় রিমালে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি। আমাদের জনপ্রতিনিধিগণ, আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করছে। এ সময় সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য অনেক। রাজনৈতিক দল হলেও দুর্যোগে
মানবিক কোনো কর্মসূচিতে মাঠে থাকে না বিএনপি। বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে মানুষের পাশে দাঁড়ায় না, তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা। তাদের সাথে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য রয়েছে। মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিকভাবে দেখেছে বলে আমাদের জানা। আবহাওয়া ভালো হলে অতি দ্রুতই প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানান ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমান সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগবান করেছেন বলেই সরকার প্রধান তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দুর্যোগের কবলে দেশের মানুষের দুর্দশার কথা না ভেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্যস্ত। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানকে শাস্তি দেওয়ার আগে দুর্নীতি আর অপকর্মের জন্য ক্ষমতাসীনদের বিচারের মুখোমুখি হতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে মূল রাগের কারণ তো এই যে তারেক রহমান আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছে। দেশের সাবেক সেনা প্রধান, পুলিশ প্রধান তারা আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরেও সেগুলার কোনোটাই মূল সমস্যা না। একমাত্র কাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তি দেওয়া। যাদেরকে প্রভু মনে করেন সেই মোদি সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের দূত। আপনার প্রভুরা যদি ঈশ্বরের দূত মনে করে, আপনি কি এইরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোনো বিচার হবে না? ঘূর্ণিঝড় রিমালে দেশের 7 জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত শুকনো খাবার, স্যালাইন ও খাবার পানি পৌঁছে দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য টিনশেড ঘর, খাবার ও নগদ অর্থ সরবরাহ করা হচ্ছে। মনির হোসেন তুপুর রিপোর্টে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পিরোজপুর, ভোলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রাথমিক অবস্থায় তাদের প্রত্যেক জেলায় 15 লাখ টাকা তাদেরকে দেওয়া হয়েছে, যাতে খাদ্য এবং খাদ্য সামগ্রী সেখানে প্রত্যেক জেলা গোডাউনে মজুদ আছে, ফলে এটার কোনো অভাব নাই। আমরা শুকনা খাবার সেন্টারগুলোতে সুপেয় পানি, বোতলজাত পানি সেগুলো সরবরাহ করার জন্য নির্দেশনা দিয়েছি, সেই অনুযায়ী দিয়েছে। ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমাকে আরও কিছু টিন এবং শুকনা খাবার কেনার জন্য নির্দেশনা দিয়েছে। আমরা ক্রয় পরিকল্পনা নিচ্ছি, আমরা দ্রুত এই কাজটা সম্পন্ন করতে পারব। যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের পুনর্বাসনের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এরা অবশ্যই অত্যন্ত আন্তরিকতার সাথে এই কাজগুলো করে থাকে, সকলকে আহ্বান করে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য, নিরাপদ জায়গায় যাওয়ার জন্য, কিন্তু সকল মানুষ হয়তো তাদের কথা শুনে না। এখানে আপনারা দেখেছেন যে যাওয়ার পথে, সে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে, এই যাওয়াটা যদি আরেকটু আগে যেত তাহলে নিঃসন্দেহে তার প্রাণটা বাঁচত। এটাই আমাদের লক্ষ্য। বারবার মাইকিং করার পরেও সময় মতো আশ্রয় কেন্দ্রে না যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েছে বলেও জানান মহাপরিচালক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। ট্রাভেল ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান স্বপ্ন ট্যুরের অ্যাপসের উদ্বোধন হয়ে গেল গুলশানের অল কমিউনিটি ক্লাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বপ্ন ট্যুর অ্যান্ড স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদুর রশিদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ জামান। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সুলভ মূল্যে ও খুব সহজেই বিমান টিকিট করতে পারবেন। এছাড়াও টিকিট রি ইস্যু, তারিখ পরিবর্তন, এমনকি তাৎক্ষণিক রিফান্ডের সুবিধাও উপভোগ করতে পারবেন গ্রাহকরা। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওগ্রাফির মাধ্যমে অতিথিদের সামনে অ্যাপটির কার্যকারিতা বিস্তারিত তুলে ধরা হয়। এবার পাটিক্স খেলার খবর।
অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন হয়েছে বাংলাদেশের। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। কদিন পরই শুরু হবে টি-20 ক্রিকেটের ধুম ধারাক্কা মার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য নবম আসরে অংশ নেবে 20টি দল। দল ঘোষণার পাশাপাশি প্রায় সব দেশই নিজেদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে। এবার তাতে সামিল হলো বাংলাদেশ। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি কেমন হবে তা নিয়ে দর্শক সমর্থকদের আগ্রহের কমতি ছিল না। তবে জার্সি প্রকাশ নিয়ে লুকোচুরি ছিল। অবশেষে রোববার মধ্যরাতে উন্মোচিত হয়েছে টাইগারদের জার্সি। বিসিবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জার্সির ছবি প্রকাশ করে। চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রং। পুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা হালকা ছাপ রয়েছে। কাঁধের লাল রেখাও নেমে গেছে বাঘের বহিরাবরণের আদলে। মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালী রঙের ছাপ। জার্সিতে বাংলাদেশ এবং স্পন্সরের নাম রাখা হয়েছে সাদা রঙে। একই রঙে থাকছে বিশ্বকাপের লোগো। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান সহ বিশ্বকাপ দলের 15 সদস্যের সবাই বাংলাদেশের জার্সি পরে একসঙ্গে ছবি তুলেছেন। জার্সি প্রকাশের পর থেকে যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জার্সির ছবি শেয়ার করে নানা রকমের পোস্ট দিতে দেখা গেছে সমর্থকদের। সেখানে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি আছে ইতিবাচক মন্তব্যও। 20 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে 7 জুন। শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল। 10 জুন বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 13 জুন নেদারল্যান্ডস এবং 17 জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল সবুজের দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত। 6 জেলায় 10 জনের মৃত্যু। দুর্যোগ কবলিত 19 উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত। জলোচ্ছ্বাস ও জোয়ারে উপকূলীয় জেলাগুলোতে বেড়িবাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত। বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রবল বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা। দুর্ভোগে নগরবাসী। স্মার্ট বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। ইউএস বিজনেস কাউন্সিলের সাথে বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। আল্লাহ হাফেজ।